আজকে আমি 25,000 টাকায় দারুণ একটা বাজেট ভিডিও দেখাবো। প্রথমেই কমেন্টসটা পড়ে নিচ্ছি। আনিকা মল্লিক আপুর আইডি থেকে আপু কমেন্টস করছে, আমার স্বামী 25,000 টাকা বেতন পায়, 2টা মেয়ে আছে। বড় মেয়ে হচ্ছে কোচিনে 2,000 টাকা লাগে, ছোট মেয়ে 600 টাকা লাগে, কারেন্ট বিল 500 টাকা, গ্যাস 500 টাকা। কিভাবে বাজার খরচ করে আমি আমার পুরো সংসার চালাবো, সেভিংস করবো, প্লিজ ভিডিও দিবেন। তো আনিকা আপু সহ সবাইকে রিকোয়েস্ট করবো, আমি বাজেট প্ল্যানটা দেবো একটু পরে, তার আগে আমি কিছু কথা বলে নেই, তারপর আমি বাজেট প্ল্যানটা দেবো। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব ডিমের কারি। তো আমার ছেলেটা এসে বললো, আম্মু এভাবে কেটে কেটে রান্না করো, তাহলে বেশ মজা হয়। ডিমের মধ্যে, ঝোলের মধ্যে মশলা ঢুকে, তাহলে কিন্তু খুব মজা হয় খেতে। ছেলের আবদারের জন্য আমি ডিমগুলোকে কেটে কেটে এভাবে রান্না করতেছি। তো আরেকটা বিষয়, ছোটোবেলার কথা মনে পড়লো যে ছোটোবেলায় আমার মাও এভাবে ডিমটাকে কেটে ভেজে তারপর রান্না করতো। এভাবে ভেজে তারপর যদি ডিমটা রান্না করা হয়, সেই ডিমের ঝোল বা ডিম তরকারিটা ভীষণ মজা লাগে। যারা কখনোই এভাবে কেটে রান্না করেন নাই, কেটে রান্না করবেন, দেখবেন যে খুবই মজা হয়। তো যাই হোক, আমি এবার কথা বলি। দেখুন যে অল্প আয় মানে কিন্তু আমরা অসহায় না। অল্প আয় মানে হলো হিসাব করে চলার, ধৈর্য রাখার, বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। সংসার চালানো শুধু টাকার উপর দাঁড়িয়ে থাকে না, সংসার চলে কিন্তু পরিকল্পনা আর মানসিক শক্তির উপরে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে মানুষটা জানে যে কোথায় থামতে হবে, কোথায় আমার অল্প খরচেও সুখ বানানো যায়, সেই মানুষটাই কিন্তু আসল শক্তিশালী। অল্প আয়ে সংসার চালাতে হলে প্রথম কাজ হলো প্রয়োজন আর শখের পার্থক্য বুঝতে শেখা। যে কোন জিনিসটা আমার প্রয়োজন আর কোন জিনিসটা শখ, এই দুইটা জিনিসকে আলাদা করে বুঝতে শিখতে হবে আগে। সব কিছু একসাথে পাওয়ার চেষ্টা না করে ধাপে ধাপে এগিয়ে যাওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেক আপুমণিরা আছে, অনেক ভাইয়েরা আছে যারা কিনা অনেক মোটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলবো। তো তারা হচ্ছে তাদের সংসারে এত বেশি আয় থাকে, তারা কিন্তু সেই অনেক বেশি আয়টাকেও ধরে রাখতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না। শুধুমাত্র প্ল্যান, হিসাব, ধৈর্য এবং টাকাটা কিভাবে খরচ করতে হয় সেইটা তারা একটা ডিসিপ্লিন জানে না বলেই কিন্তু জীবনে ভেঙে পড়ে। তারা একদম শেষ প্রান্তে এসে দেখে কিছুই হলো না। বিশ্বাস রাখুন আপু ভাইয়েরা, যদি আজকে আপনার কম আয় থাকে এবং আপনি হিসাব শিখেন, হিসাব করে চলতে পারেন, একদিন যদি অনেক বড় আয় হয়, আপনার অনেক বড় ইনকাম আসে, অনেক বড় কিছু করেন আপনি, সেদিনও কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি সেই হিসাবটাকে ধরে রেখে সুন্দর করে জীবনে আরও অনেক বেশি কিছু করতে পারবেন, যেটা আপনার জীবনে অনেক বেশি কাজে লাগবে। যে মানুষটা আজকের এই অল্প আয়ে সুন্দর করে ডিসিপ্লিন নিয়ে চলতে পারবে না, সেই মানুষটাকে যদি কোটি কোটি টাকাও দেওয়া হয়, সে কোনোদিনও সুন্দর করে ডিসিপ্লিন নিয়ে চলতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস, আপনি রাস্তায় দাঁড়িয়ে থেকেও যদি আপনার অ্যাটিটিউড এমন হয় যে আপনি যেটা করতে অভ্যস্ত, সেটা যদি আপনাকে একদম হায়ার কোথাও নিয়ে যাওয়া হয়, আপনি সেই অ্যাটিটিউডেই ব্যবহার করবেন। এটাই স্বাভাবিক। আপনার ডিসিপ্লিন ছাড়া লাইফে কোনো কিছু কাজ হবে না। দেখুন, টাকার অঙ্কটাই কিন্তু বড় কথা না, মানে আসল কথা না। টাকাটা ঠিকভাবে চালাতে পারছেন কিনা, এটাই সবচেয়ে আসল কথা। সংসার মানে শুধু বিল, বাজার আর দায়িত্ব না। সংসার মানে একে অপরকে সাহস দেওয়া, ছোট অর্জনে খুশি থাকা, সুখ দুঃখ ভাগাভাগি করা, ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাওয়া, এটাই হয়েছে আমার মনে হয় সংসার। দেখুন, ধৈর্য রাখুন, হিসাব রাখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ এই অল্প আয় থেকে একদিন অনেক বড় স্বপ্নের পথ তৈরি হবে। তো দেখুন, এবার একটা সুন্দর কমেন্টস পড়ি। আয়শা সিদ্দিকা আইডি থেকে একটা আপু কমেন্টস করছে, লাইফস্টাইল ব্লগ তো অনেকেই বানায়, কিন্তু আপনার ভিডিওগুলো একদমই ডিফারেন্ট। আপু, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আমার হাজব্যান্ড হাফেজ ও মাওলানা মুফতি, তিনি মসজিদের একজন মুয়াজ্জিব। বেতন অল্প হলেও আপনার ভিডিওর কথা অনুযায়ী সব কিছু করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, অল্প টাকায় পুরো মাসটাই ভালোভাবে চলে যায়, পাশাপাশি কিছু সেভিংসও করতে পারি। আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমারও কিছু করার ইচ্ছা আছে, কিন্তু বাচ্চা অনেক ছোট হওয়ার কারণে কিছুই করতে পারি না। আপু, আমার জন্য দোয়া রাখবেন। তো যারা যারা এখনও আমার ভিডিওতে আছেন এবং এই কমেন্টসটি শুনতে পেয়েছেন, প্লিজ সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমার এই আয়শা আপুর জন্য সবাই অনেক বেশি দোয়া রাখবেন। সে যেন অনেক বেশি ভালো থাকে, তার পরিবার নিয়ে, তার বাচ্চাদেরকে নিয়ে, তার স্বামীকে নিয়ে। আল্লাহ যেন তাদেরকে অনেক বেশি ভালো রাখেন, এই দোয়া আমরা সবাই করব। আল্লাহ যেন তাদেরকে সবাইকে আয় বরকত বাড়িয়ে দেন এবং সুন্দরভাবে চলার তৌফিক দান করেন, আমিন। তো এইভাবে দৈনন্দিন যেসব আপুমনি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, হৃদয় জোড়ানো কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে পড়তে পারলে আমার বেশ ভালো লাগতো। তো এরকম মাঝে মাঝে আমি ছোট্ট ছোট্ট কমেন্টস কিংবা আমার মাঝে মাঝে একটা দুইটা কমেন্টসের উত্তর আমি দিতে পারি বা নিয়ে আসবো। তবে কমেন্টস বক্সে অবশ্যই আমি সবার কমেন্টসে রিপ্লাই দেই। আশা করি কোনো আপুমনি ভাইয়েরা কেউ আমার উপর অভিমান বা অভিযোগ করবেন না যে আমি কমেন্টসের রিপ্লাই ভিডিওতে দিতে পারি না। যদিও ভিডিওতে না দিতে পারি, তাহলে আমি কমেন্টস বক্সে অবশ্যই সবার কমেন্টসের রিপ্লাই করে দেই।
তো আমি এতদিন ভাবতাম আমার ভিডিও শুধু আমার মতোই নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছেন তারাই শুধু দেখেন, কিন্তু না, আমার ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার এই ভিডিওটা অনেক অনেক আপুমনি ভাইদের কাছে পৌঁছে গেছে যারা কিনা দেশের বাহিরে কিংবা অনেক উচ্চবিত্ত আমাদের থেকে অনেক ভালো অবস্থায় আছেন এবং তারা কোটি কোটি টাকার মালিক। তো তাদের সাথে পার্সোনালি যখন আমার ফোনে কথা হয়েছে অনেকের সাথে, অনেকেই খুব ভালোবেসে আমাকে ফোন দিয়েছে। বিশ্বাস করুন আমি খুব লজ্জা পেয়েছি, আমার কাছে ভীষণ নার্ভাস ফিল হয়েছিল যে তারা কেন আমাকে ফোন দিছে, তারা কেন আমার সাথে কথা বলে। তো এক একজনের মনের কষ্ট এক এক রকম, এক একজনের ভাবনা এক এক রকম। কেউ কেউ আছে আমাকে ভালোবেসে স্নেহ করে ছোট বোনের মতো কথা বলছে, কেউ কেউ আছে আবার আমাকে মানে এত সুন্দর করে বুঝিয়ে বলছে যে আপনার এই কথাগুলো শুনে আমি অনেক সাহস পেয়েছি, বুঝতে পেরেছি যে এত টাকা ইনকামের পরও, এত টাকা সংসারে আসার পরও কোথায় চলে যায় কিছুই বুঝতে পারতাম না। অবশেষে আপনার এই কথার ভিত্তিতে এখন কিন্তু আমরা আগের চেয়েও সচেতন হয়েছি। এই যে ভালোবাসা, বিশ্বাস করেন আপুমনি ভাইয়েরা আপনারা আমাকে দিবেন, আমি কোনো দিনও ভাবতে পারি নাই, কোনো দিনও কল্পনা করতে পারি নাই। মহান রাব্বুল আলামিনের কাছে আমি অনেক শুকরিয়া আদায় জানাই যে হ্যাঁ, আমি এত ছোট মানুষ হয়ে আপনারা আমাকে এত ভালোবাসবেন, আমার এই কথাগুলো, আমার এই ভিডিওগুলো সব জায়গায় পৌঁছে যাবে আমি কোনো দিনও ভাবতে পারি নাই। সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, যে যেখানে যে অবস্থায় আছে সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আর আমি যতদিন আছি দুনিয়াতে আমাকে তুমি সুন্দর মানুষ হিসেবে, আরও ভালো মানুষ হিসেবে তৈরি করো। আমি তো ফাইনালি কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না একদম শেষ, আর এখন আমি বাচ্চাদেরকে খাবার দিব। এই যে এখানে সিম ভর্তা করে ফেলছি, আপনারা কাজের ফাঁকে দেখতে পেয়েছেন, পাশাপাশি ডিমের কারি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল কি বলবো। তো আপুমনি ভাইয়েরা অবশেষে মাগরিবের নামাজ শেষ করে আমি কিন্তু লম্বা একটা সময় পারি করে আবার চলে আসছিলাম রান্নাঘরে। তো সেই যে গতকালকে নারকেলটা আপনাদেরকে দেখাইছিলাম গতকালের ভিডিওতে, সেই নারকেল দিয়ে আমি আজকে পিঠা বানাবো বাচ্চাদের জন্য। তো যেহেতু ঘরে আতপ চালের গুঁড়া নেই, সেই জন্য এই যে আতপ চালটা যে আমাকে আপু দিয়েছিল, সেই আতপ চালটা আমি ব্লান্ডারে করে গুঁড়া করব, তারপর বাচ্চাদের জন্য আমি পিঠা বানাবো। সেই সাথে আমি হচ্ছে চিনি দিয়ে পিঠা বানাবো, নারকেল আছে, চালের গুঁড়া আছে। তো চলুন আমি আতপ চালের গুঁড়াটা করে ফেলি। তো ভাই বোনেরা আমি একটু সরাসরি ভয়েস দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আগে দিতাম, এখন একটু চেষ্টা করছিলাম, কিন্তু বিশ্বাস করেন আপুমনি ভাইয়েরা বাসার আশেপাশে এত ব্যাড নয়েজ, রাস্তার পাশে বাসা, গাড়ির আওয়াজ, মাইকের আওয়াজ, তারপর হচ্ছে দোকানগুলোতে তারা হচ্ছে ডেক্সেট চালিয়ে গান বাজায়, মানে কি অবস্থা পরিস্থিতি যে কোনো একটা মুহূর্ত এখানে সুস্থ নেই। এই বাসার আশেপাশে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে তবে আমাকে ভয়েস রেকর্ড করতে হয়। তো গতকালের ভিডিওটা দেখার পরে একটা আপু কমেন্টস করছিল, কমেন্টসটা আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছি, কমেন্টসের রিপ্লাই অবশ্য দিয়ে দিছি আপুকে। সে বলছিল আপু কী কী পিঠা বানাইছেন আমাদেরকে দেখালেন না। আপু আসলে এখানে এতটুকু নারকেল, আর এখানে যেহেতু আমার ভালো চালের গুঁড়া নাই, ভালো একটা চালের গুঁড়া দরকার হয় না, আর সেই সাথে উপকরণগুলো ভালো লাগে পিঠা বানাতে। তো যেহেতু আমার অল্প নারকেল, সেজন্য আমি আজকে একটা পিঠা তৈরি করে দেখাবো। সেই একটা পিঠাই দুইভাবে তৈরি করব, সেইটাই আমি আজকে বাচ্চাদেরকে দিব। দেখানোর উদ্দেশ্যের চেয়ে সবচেয়ে বেশি বড় উদ্দেশ্য ছিল আমার বাচ্চাদেরকে আমি এই পিঠাটা তৈরি করে খাওয়াবো। তো একটু ধৈর্য ধরে থাকলে নিশ্চয়ই আপনি সেই পিঠা বানানোটা আমার দেখতে পাবেন। অবশেষে ফাইনালি এই যে দেখেন চালের গুঁড়াটা করলাম। তো এখানে আমি এই একটা কাপে চালের গুঁড়া করব, দেখি এটুকুতে কত হয়, যেহেতু পানিতে সিদ্ধ করলে অনেক বেশি হবে। আর আমি দেখতেছিলাম যে চালের গুঁড়াটা কতটুকু মিহি হয়েছে। তো এখানে দেখলাম যে ব্লান্ড করার পরেও এটা ভালো হয়নি, গুঁড়াটা খুব সুন্দর হয়নি, একটু একটু দানা দানা রয়ে গেছে। তো যাই হোক, কী করার আছে, এটাই আমি কষ্ট করে বানানোর চেষ্টা করব। আমার বাচ্চারা খেতে চাইছে, সেটা আমার যত কষ্টই হোক সেই কাজটা আমাকে করতেই হবে, এটাই আমার মনের ইচ্ছা। তো যাই হোক, এই যে বাচ্চারা বই পড়তেছে, অলরেডি টিচার ঘরে চলে আসছে পড়ানোর জন্য, আর আমি রান্নাঘরে বসে বসে পিঠা বানাইতেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন পিঠা হয়। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত খুব ভালোই পিঠা হবে, এটা আমার মনের একটা জোর আছে। তো আজকে আমি পুলি পিঠা বানাবো, ছেলেটা আমার পুলি পিঠা খেতে চাইছে। এখানে অল্প উপকরণ হলেও যতটুকু হয় মাশাল্লাহ আমার ছেলেমেয়ের জন্য খুব ভালো করে হয়ে যাবে আমার বিশ্বাস। তো যখন আমার হাজব্যান্ড বাসায় আসবে, সে বাড়ি গেছে গ্রামে, যখন সে আসবে, আসার পরে আমি যদি সংগ্রহ করতে পারি বাকি উপকরণ পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন হয় ভালো করে, সেগুলো সংগ্রহ করতে পারলে ইনশাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে আরও ভালো করে পিঠা বানিয়ে খাওয়াবো। তো এখন আমি এখানে নারকেলটা চিনির মধ্যে একটু পানির মধ্যে তারপরে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে করলে নারকেলটা ভাজা ভাজা হলে তারপরে বেশ মজা হয়, ভিতরে দিলে আপনার পিঠাটা স্বাদটা বেড়ে যায়। আর যদি এটার মধ্যে বাদাম কিংবা তিল দেওয়া যেত তাহলে আরও বেশি মজা হতো। তো পিঠা বানাতে বানাতে আরেকটু কথা বলি, যেহেতু 25,000 টাকার আজকে একটা বাজেট প্ল্যান দেব, তো সেই জন্য যে আপুটা বাজেট প্ল্যান যার দিব তাকে সহ সবাইকে বলবো যে আপনাদের মাসিক বেতন যখন ঘরে আসবে, মাসিক বেতন যখন হাতে পাবেন, সেটা যখনই পান না কেন, 5 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে বা 20 তারিখও হতে পারে, যখনই পান না কেন, তো আপনারা সাথে সাথে প্রথমে ওখান থেকে আপনাদের সঞ্চয়ের টাকাটা আগে সরাবেন। সবার আগে
টাকা আসার সাথে সাথে ধরে নিন আপনার 25,000 টাকা, সেখান থেকে আপনি একদম 3 থেকে 4,000 টাকা আগে সরাবেন, তারপর ফর এমার্জেন্সি হিসেবে 2,000 টাকা সরাবেন। এই টাকা সরানোর পরে আপনি চিন্তা করবেন যে আমার হচ্ছে এখন এই টাকা দিয়ে সংসার চলবে, এটাই আমার ইনকাম। প্রথমে সঞ্চয়ের টাকা বাদ দিবেন, তারপরে সঞ্চয়ের টাকা বাদ দেওয়ার পরে আপনি হচ্ছে ফর এমার্জেন্সি টাকাটা বাদ দেবেন। এই 2টা টাকা বাদ দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি পুরো সংসারটা চালানোর প্ল্যান করবেন ওই টাকা দিয়ে। তাহলে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না, এত হিসাব নিকাশের দরকার নেই আপনার। সোজা ওই টাকা দিয়ে আপনি আপনার পুরো সংসারের বাজেটটা তৈরি করবেন। দেখবেন আল্লাহ ভরসা ওটাতে খুব সুন্দর আপনার সংসারও চলবে, পাশাপাশি আপনার সঞ্চয় হবে এবং এমার্জেন্সি খরচ হিসেবে যে টাকাটা থাকবে সেটা দিয়ে ভবিষ্যতে কিছু করতেও পারবেন। তো দেখুন কথা বলতে বলতে একটা পুলি পিঠা হয়ে গেছে। কেমন হয়েছে ভাই বোনেরা জানাবেন। এই পর্যন্ত কেউ আসেন কিনা ভিডিওতে আমি জানি না, যদি কেউ থেকে থাকেন প্লিজ জানাবেন। আমি এই যে পিঠাটা তৈরি করলাম অনেক বছর পরে, অনেক দিন পরে আমার মা আমাকে এভাবে শেখাই দিয়েছিল। যতটুকু মনে আছে সেই দিয়ে আমি যে পুলি পিঠা বানানোর চেষ্টা করছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে যে হ্যাঁ আমি পেরেছি বা পারি নাই বা ভুল হয়েছে কিনা আপনারা আমাকে জানাবেন। তো যদি উপকরণ আরও ভালো হতো, চালের গুঁড়াটা আরও ভালো হতো, তাহলে আমার বিশ্বাস আরও সুন্দর পিঠা হতো। পরবর্তীতে আমি বললাম যে আমি একে একে আমি আমার বাচ্চাদের সব আবদার পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন অল্প আয় থাকলে সংসারে যেন হতাশা না থাকে, সংসারে যেন অশান্তি না থাকে, যেন গণ্ডগোল না থাকে। আমরা মানে দিন শেষে যেন তৃপ্তি নিয়ে বসবাস করতে পারি, হোক না সে কোটিপতি, হোক না সে নিম্নমানের একদম নিম্নবিত্ত বা মধ্যবিত্ত। সবচেয়ে বড় কথা হয়েছে মনের সুখটাকে সংসারের মধ্যে রাখতে হবে। আমি হাসি খুশি থাকবো, আমার যা আছে আলহামদুলিল্লাহ 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 তৃপ্তি সহকারে সংসারের মধ্যে থাকতে হবে এবং এটাই আমাকে ভালোবেসে প্রতিনিয়ত এটার মধ্যে অভ্যস্ত হতে হবে। তাহলে দেখবেন সুখ আর সুখ, এখানে আপনার কষ্টের কোনো কারণ নাই। তো আপুমনি ভাইয়েরা কিছু পিঠা আমি ভাপে দিয়ে দিলাম রাইস কুকারে, আর কিছু পিঠা আমি ভেজে নেব, কারণ হচ্ছে কোনভাবে পছন্দ করবে আমি জানি না। খেতে চাইছে তো ছেলে বলতেছিল ভাপে করো, তা আমার বিশ্বাস যে ভাপে করাটাও কেমন মজা করে খাবে বাচ্চা মানুষ, সবসময় বাচ্চারা ভাজা পিঠাটা পছন্দ করে। তো সেজন্য আমি কয়েকটা ভেজে নিচ্ছি আর কিছুটা ভাপে দিয়ে দিলাম। যেভাবেই পছন্দ করে সেভাবেই ও খেতে মানে আমাকে পরে রিভিউ দেবে, আমি তো বুঝতেই পারবো যে সে কোনটা পছন্দ করছে। যদিও বা বলছে যে আম্মু ভাপা পিঠা তৈরি করো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার বাকি যে এখানে যে কি বলে এটাকে আটার খামি যেটা রয়ে গেছে, আমার চালের আটার খামি, সেটা দিয়ে কি করব ভেবে না পাই, কারণ নারকেল শেষ হয়ে গেছিলো। এই কারণে এইভাবে গোল গোল করে অবশেষে আমি রাইস কুকারে যে পানিটা দিয়েছি সেই পানির মধ্যে দিয়ে দিব। আর সাথে একটি আমি ধনেপাতার চাটনি বানাবো, এভাবে আমি চাটনি দিয়ে এটা আমি খেয়ে নেব, এটাই আমার রাতের খাবার হবে। তো এই যে দেখুন সুন্দর করে পুলি পিঠা হয়ে গেছে, এখন আমার উঠানোর পালা। মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আল্লাহর অনেক রহমত, আল্লাহর অনেক রহমত। ফাইনালি আমি আমার বাচ্চাদেরকে এই পিঠা খাওয়াতে পারছি, তারা এত মজা করে খাইছে ভাই বোনেরা, বিশ্বাস করুন। যখন আমি বানাইছিলাম বানানোর সময় লাফালাফি করতেছিল পাশে, তারপর হচ্ছে যখন আমি ভাজি পিঠাটা তখনও বলছে আমি ভাজছো, তারপরে এই যে ভাপে যখন সিদ্ধ করছি প্রত্যেকটা পিঠাই আমার ছেলে মেয়ে এত মজা করে খাইছে, আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের রিজিকে রেখেছেন এই পিঠাটা এবং আমি আমার সন্তানকে এই পিঠাটা খাওয়াতে পারছি, এটা সবচেয়ে বড় কথা। পাশাপাশি আমার ঘরে স্যার ছিল, স্যারকেও কিন্তু পিঠা খাওয়াই দিছি আজকে। তো যাই হোক অবশেষে এই যে আমি পিঠা বানাতে সফল হয়েছি ভাই বোনেরা। চেষ্টা করলে ইচ্ছা করলে সবই সম্ভব। তো আমার কাজের ভিডিও শেষ প্রান্তে, কিন্তু শেষ না, আমি এখন বাজেট দেখাবো, সবাই মিলে আমরা বাজেট দেখি চলুন। তো দেখুন আমি আজকে ভিন্নভাবে সঞ্চয়টা দেখাবো। আনিকা মল্লিক আইডি থেকে আসছিল কমেন্টস, 25,000 টাকা ইনকাম, 4 জনের সংসার, স্বামী স্ত্রীর সাথে 2টা ছোট বাচ্চা, আয় কত 25,000। আমি একটু ভিন্ন রকম ভাবে আজকে দেখাবো। সবসময় বলি আপুমনিরা বেতন পাওয়ার সাথে সাথে 25,000 টাকা যখন আপনার কাছে আসবে সাথে সাথে আপনি চোখ বন্ধ করে মনে করবেন আমার হাজবেন্ডের বেতন এখান থেকে এইটা নাই। আমি কোনটা দেখাবো, এই দেখুন এটা ব্যয়ের তালিকায় রাখবেন আপনি, এটা আপনার মাসিক ব্যয় কত। সঞ্চয় যে করতেছেন এটা মনেই করবেন না, সঞ্চয় হচ্ছে 5,000 টাকা রাখবেন আপনি, সরাবেন জরুরি প্রয়োজনে 2,000 টাকা। আজকের সঞ্চয়গুলো একটু ভিন্নভাবে দেখাবো, প্ল্যানটা আপনারা কেউ মাইন্ড করবেন না, পুরো ভিডিওটা আগে দেখবেন তবে মন্তব্য করবেন। 5,000 টাকা হচ্ছে সঞ্চয় রাখবেন, 2,000 টাকা জরুরি প্রয়োজনে রাখবেন। এই 7,000 টাকা আপনি প্রথমে একদম আলাদা করে একটা খামে করে আলাদা সরাবেন। এবার আপনি কল্পনা করবেন আমার হাতে আছে কত 18,000 টাকা, এই বাকি থেকে 18,000 টাকা আপনি ধরে নেন আপনার স্বামীর বেতন এই 18,000 টাকা। আপু দেখেন 10,000 টাকা 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতেছে মানুষ, আপনিও ধরে নেন যে আপনার স্বামী এই 18,000 টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম তার নাই, এটা আপনি সঞ্চয় এবং জরুরি প্রয়োজনে সরিয়ে ফেলছেন। এখন এই 18,000 টাকা আপনার ইনকাম, এই ইনকামের মধ্যে আপনাকে থাকতে হবে, খাইতে হবে, সংসার চালাতে হবে। তাহলে আপনি এই 18,000 টাকার মধ্যে এখন সঞ্চয় বা এখানে কোনো সেভিংসের চিন্তা করবেন না, এটা তো আপনার রয়েই গেল। আপনি শুধু 18,000 টাকা বেঁচে থাকবেন কিভাবে সেই প্ল্যানটা দিব আপনাকে। বাসা ভাড়া রাখবেন 6,000 টাকার মধ্যে,
যদি আপনার এমন হয় 6,000 টাকায় আপনি সিঙ্গেল কোনো রুম পান, ওকে ফাইন। যদি তা না পান তাহলে আপনি ছোট্ট মিনি ফ্ল্যাট পাওয়া যায়, সেটাও নেবেন। তা না হলেও আপনি শেয়ারে বাসা ভাড়া থাকবেন। অনেক সময় আছে বড় ফ্ল্যাট নিয়ে আবার সাবলেট দেওয়ার সিস্টেম আছে। তো আপনি বাসা ভাড়াটা 6,000 টাকার মধ্যে নিয়ে আসবেন। বিল আপনি বলছেন 500 টাকা, আমি আপনাকে আরও 500 টাকা বাড়িয়ে দিলাম, 1,000 টাকা রাখলাম, কারণ আপনার মোবাইলের বিল থাকতে পারে বা ওয়াইফাই বিল থাকতে পারে, সেই জন্য বিল 1,000 টাকা রাখলাম। তো এরপর হচ্ছে গ্যাসের বিল বলছেন 500। তো 500 টাকা তো গ্যাসের বিল হয় না আপু, আমার মনে হয় নিশ্চয়ই আপনি সরকারি গ্যাস ব্যবহার করেন এবং শেয়ারে, সেই জন্য 500 টাকা। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এটা আরও ভালো। আমি খুব এগুলোকেই আমি সমর্থন করি। অল্প আয়ের যাদের তাদের এভাবেই চলতে হবে। বাচ্চাদের হচ্ছে 3,000 টাকা, আপনি বলছেন 2,600 টাকা, তো আমি আরও এখানে 400 টাকা বাড়াই দিলাম। খাতা কলম বই খাতা কিনতে লাগে, তো সেই জন্য আপনি বাচ্চাদের পিছনে 3,000 টাকা খরচ। তো এবার আপনার স্বামীর জন্য এখানে আপনার স্বামীর জন্য হয়েছে 1,000 টাকা হাত খরচ থাকবে, আপনার জন্য থাকবে 500 টাকা। কেন 500 টাকা? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মেয়েদের জন্য আলাদা 500 টাকা রাখবেন, মেয়েদের প্রাইভেসি মেনটেন করার জন্য 500 টাকা প্রয়োজন হয়। তো সেই জন্য এই হলো 12,000 টাকা। তো 18,000 টাকা থেকে 12,000 টাকা চলে গেলে আপনার বাকি আছে 6,000 টাকা। এইবার হচ্ছে আপনার বাজার খরচের পালা। এবার বাজার, ঠিক আছে, আপনি কি করবেন, মাছ এবং মাংসটা আপনি হচ্ছে 2,000 টাকায় কিনে ফেলবেন, একসাথে কিনবেন আপু। মাছ মাংসটা আপনি একসাথে কিনবেন 2,000 টাকায়, খুব সুন্দর করে হবে। অবশ্যই আপনি আমার সমস্ত ভিডিওগুলো দেখেন বলে আপু আপনি আমাকে কমেন্টস করছেন বাজেট ভিডিও দেওয়ার জন্য, তাহলে আর চিন্তা নাই, আপনি আমার সেই মাছ মাংসের বাজারগুলো দেখবেন দৈনন্দিন মাসে আমি কিভাবে মাছ মাংসের বাজার করি। তো মুদি বাজার রাখবেন 3,000 টাকা আপু, এটাও সম্ভব। বাচ্চারা যেহেতু ছোট, 3,000 টাকায় চাল সহ মুদি বাজার খুব সুন্দর হয়। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই করবেন, এর বাইরে আপনি করবেন না। অন্যান্য আরও খরচ ধরলাম আপনার শাকসবজি কিনতে আরও 1,000 টাকা, এই হলো 6,000 টাকা। টোটাল আপনার 25,000 টাকার এখানে একটা কমপ্লিট আমি বাজেট দেখাইলাম। তো আমার বিশ্বাস আপু আপনি যদি এভাবে চলেন তাহলে আপনি খুব সুন্দর করে চালাতে পারবেন সচেতন হলে। হ্যাঁ, এরপরও বলবেন আপু এই টাকায় বাজার খরচ হয় না, 6,000 টাকায় বাঁচা জানা চলা জানা, বাচ্চাদের ফল আছে, দুধ আছে, মানে ডিম আছে, এইসব বলবেন। তো আমি তখন আপনাকে বলবো এটা যদি আপনি সামলাতে না পারেন আপু, তখন আপনি এখানে যে সঞ্চয়টা 5,000 টাকা রাখছেন এখান থেকে 1,000 টাকা কমিয়ে ফেলবেন। কিন্তু আপনি এমার্জেন্সি খরচটা কমাবেন না, সঞ্চয়টা 4,000 করে ফেলবেন, তখন আপনি এই বাজার খরচের মধ্যে 1,000 ঢুকাই নেবেন। তো এভাবে নিজেকে কন্ট্রোল করতে হয়। আমি যেটা বলছি এভাবে করবেন এমন কোনো কথা নাই, আপনি আপনার আয় বুঝে ব্যয়টাকে কিভাবে করবেন, জাস্ট একটা আইডিয়া দেওয়া, ধারণা দেওয়া। তো এই ধারণা থেকে যদি আপনি সুন্দর করে চলতে পারেন আপু, চালাতে পারেন, এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আশা করি আপু এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং স্ক্রিনশট দিলে তাহলে আপনি পরবর্তীতে এভাবে খরচ করতে পারবেন আপু, ইনশাল্লাহ। তো এই ছিল আপনার জন্য বাজেট। আল্লাহ ভরসা, এভাবে চালান, হতাশ হবেন না, সঞ্চয়ও থাকবে, সুন্দর করে সংসারও চালাতে পারবেন।